ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং এবং ইন্ডিয়ান ইকোনমি বাই নিতিন সিংহানিয়া। ইন্ডিয়ান ইকোনমির উপর যদি শুধুমাত্র একটা বই পড়ার প্রয়োজন পড়ে, তাহলে এই দুটো বইয়ের মধ্যে কোনটাকে আমরা বেছে নেব? হ্যাঁ, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ক্ল্যাশ অফ টাইটেন্স, ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং ভার্সাস ইন্ডিয়ান ইকোনমি বাই নিতিন সিংহানিয়া। আর হ্যাঁ, আমার নাম ঋতব্রত ধর এবং তোমরা দেখছো DI's অনলি WBCS ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত। সবার আগে বলে রাখি যে তোমরা যে কোনো এক্সপার্টকে যদি জিজ্ঞেস করো, তাহলে সবার প্রথমে ইন্ডিয়ান ইকোনমিতে একটা নামই খুঁজে পাবে, সেটা হলো ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং। যে কোনো স্টেট লেভেল এক্সপার্ট, সেন্ট্রাল লেভেল এক্সপার্ট, মানে PSC UPSC, যে কোনো ক্ষেত্রে রমেশ সিং এর আজ পর্যন্ত কোনো বিকল্প ছিল না। খুব রিসেন্টলি মার্কেটে লঞ্চ করেছে ইন্ডিয়ান ইকোনমি বাই নিতিন সিংহানিয়া। এই বইটা কি হতে পারবে রমেশ সিং এর যোগ্য উত্তরসূরি, নাকি এই যে এই হাইপ এই বইটাকে নিয়ে সেটা শুধুই ফ্লুক, বা তোমরা বলতে পারো শুধুই একটা হাইপ? দেখা যাক। সবার প্রথমে আমরা যদি নিতিন সিংহানিয়া সাহেবকে নিয়ে একটু কথা বলি, তাহলে আমাদের মাথার মধ্যে সবার প্রথমে যে বইটার নাম উঠে আসে সেটা হলো ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার বাই নিতিন সিংহানিয়া। এই বইটার মাধ্যমেই কিন্তু নিতিন সিংহানিয়া সাহেবের সঙ্গে আমাদের প্রত্যেকের পরিচয়। দুর্ধর্ষ বই বললেও কম বলা হয়, বেস্ট সেলার। তারপরে আসে হচ্ছে WBCS পরীক্ষার জন্য জেনারেল স্টাডিজ, এবং তারপরে ইন্ডিয়ান ইকোনমি বাই নিতিন সিংহানিয়া। আমরা একটা তুলনামূলক আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে নিতিন সিংহানিয়া নাকি রমেশ সিং কোনটা আমাদের এই মুহূর্তে বেসিক স্টাডির জন্য, বা তোমরা বলতে পারো যদি একটাই বই পড়ার প্রয়োজন পড়ে তাহলে কোন বইটাকে আমরা বেছে নেব। আমি অনেকগুলো পয়েন্টের ওপর আলোচনা করব, বেশ কিছু চ্যাপ্টারকে ধরে আলোচনা করব, কিন্তু সবার প্রথমে বলে রাখি যে নিতিন সিংহানিয়া বা রমেশ সিং এই দুজনই কিন্তু রিনাউন্ড রাইটার। প্রত্যেকে নিজস্ব ভিউয়ের ওপর বেস করে এই বইগুলো লিখেছেন। আমি কাউকেই ছোট করতে চাই না, না নিতিন সিংহানিয়া সাহেবকে ছোট করতে চাই বা রমেশ সিং স্যারকে ছোট করতে চাই, কাউকেই ছোট করতে চাই না। কিন্তু আমি বোঝার চেষ্টা করব যে WBCS অ্যাসপিরেন্ট হিসাবে তোমাদের কোন বইটা ঠিকঠাক তোমাদের জন্য মানে একটা ওয়ান স্টপ সলিউশন হবে। তাহলে চলো একেবারে ধরে ধরে শুরু করা যাক। সবার প্রথমে আমি যদি চ্যাপ্টার ওয়াইজ ধরি, তার আগে তোমাদের বলে রাখি যে 19খানা চ্যাপ্টার, 2টো অ্যাপেন্ডিক্স এবং 565 পেজ, এর মধ্যেই ছড়িয়ে আছে নিতিন সিংহানিয়া সাহেবের কার্য, মানে ইন্ডিয়ান ইকোনমি বাই নিতিন সিংহানিয়া। এবার আমরা দেখব যে সত্যি কি এই বইটা আমাদের কাজে লাগবে, বা এই বইটা রমেশ সিং সাহেবকে রিপ্লেস করতে পারবে। সবার প্রথম যে চ্যাপ্টারটা দিয়ে উনি শুরু করেছেন সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। সেটা কি? ন্যাশনাল ইনকাম। সবার প্রথমে আছে হচ্ছে হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম। যদি বলি যে খুব সহজ ভাষায়, খুব লুসিড ল্যাঙ্গুয়েজে, টু দি পয়েন্ট এই হিস্ট্রিটা বলা আছে, তাহলে কিন্তু আমি অত্যুক্তি করব না। যথেষ্ট সোজা ভাষায়, এবং যেটা আমার সব থেকে বেশি নজর কেড়েছে, টু দি পয়েন্ট।
আচ্ছা, সেকেন্ড হচ্ছে কনসেপ্টগুলো খুব সুন্দর করে পয়েন্ট ওয়াইজ করে বলা আছে। যেমন আমি তোমাদের বলি, জিডিপি গ্রোথ রেট ভার্সাস জিডিপি পার ক্যাপিটা। আমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয় দুটো কি আলাদা। তোমরা যদি দেখো জিডিপি গ্রোথ রেট, তাহলে কি বলছে? ইট ইন্ডিকেটস পারফরমেন্স অফ দ্য কান্ট্রি। আর যদি জিডিপি পার ক্যাপিটা দেখো, তাহলে বুঝবে ইট ইন্ডিকেটস লেভেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইন কম্পারিজন টু আদার কান্ট্রিজ। তার মানে যে কোনো কনসেপ্টকে খুব সহজ ভাষায় তিনি বুঝিয়েছেন, এবং এই যে ডিফারেন্সিয়েটগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে দিয়েছেন, যেটা বুঝতে অসুবিধা হয় না যে কি জিনিস। আচ্ছা, এরপরে যদি আসি আমরা মার্কেট প্রাইস বা ফ্যাক্টর কস্ট এই ব্যাপারগুলোতে, তাহলে আমাদের সবার প্রথমে যেটা মাথায় আসে যে এই দুটো রিলেশনশিপ কি, মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্ট, এই দুটো রিলেশনশিপ কি। ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে মার্কেট প্রাইস মাইনাস নেট ইনডিরেক্ট ট্যাক্সেস। এবার তোমাদের মাথায় আসতে পারে আমরা ইনডিরেক্ট ট্যাক্সেস তো বুঝলাম, তাহলে নেট ইনডিরেক্ট ট্যাক্সেস কি? নেট ইনডিরেক্ট ট্যাক্সেস হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্সেসের থেকে যদি আমরা সাবসিডিজগুলোকে বাদ করে দিই বা বাদ দিয়ে দিই, তাহলেই আসবে হচ্ছে নেট ইনডিরেক্ট ট্যাক্সেস। মানে এই যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনগুলো, তোমরা যদি আমার 90 ডেজ স্ট্র্যাটেজি অন ইন্ডিয়ান ইকোনমি দেখে থাকো, তাহলে আমি ন্যাশনাল ইনকামের জায়গায় তোমাদের বারবার করে বলেছিলাম যে পিএসসি এই মুহূর্তে কিন্তু সব থেকে বেশি ফোকাস করছে হচ্ছে এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনসগুলোর ওপর। এবং তোমরা যদি নিতিন সিংহানিয়া সাহেবের এই বইটা খুলে দেখো, তাহলে দেখবে যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনগুলো খুব সুন্দরভাবে একটা পেজের মধ্যে কিন্তু উনি লিখে রেখেছেন, এবং খুব সুন্দর করে ডেমনস্ট্রেট করা, যেইগুলো কি হয় আমরা যখন ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিসিএস প্রিলি অথবা ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষার জন্য বসি, সেই সময় কিন্তু আমাদের যথেষ্ট কাজে লাগে। ঠিক আছে? আচ্ছা, তারপরে উনি ফ্লো চার্টের মাধ্যমে বা অ্যারোজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে গ্রস থেকে ডেপ্রিসিয়েশন যদি তুমি বাদ দাও, তাহলে আমরা কি পাবো? নেট। ডোমেস্টিকের সঙ্গে যদি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, বিদেশের ইনকামটাকে যোগ করো, তাহলে আমরা কি পাবো? ন্যাশনাল। নেট ন্যাশনাল প্রোডাক্ট বা ফ্যাক্টর কস্ট বা এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট যেটাকে আমরা বলি, সেইটাই হলো ন্যাশনাল ইনকাম। এই জায়গাটাই কিন্তু মানে নিতিন সিংহানিয়া সাহেবের ইন্ডিয়ান ইকোনমির সঙ্গে কিন্তু অন্যান্য বই যেগুলো আছে, যেগুলো আমরা দেখে এসছি, সেই বইগুলোর পার্থক্য কেন? সেখানে অনেক এক্সপ্লেনেশন করে বলা আছে, কিন্তু যেটা একদম টু দি পয়েন্ট, যে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট মানেই হচ্ছে ন্যাশনাল ইনকাম, এই ব্যাপারটা কিন্তু আমাদের বুঝতে অনেক প্রবলেমস হয়। ঠিক আছে? তারপরে আমরা হয়তো অনেকেই বুঝি না। আমি আমার অনেক ছাত্রকে জিজ্ঞেস করেছি এই বইটার ব্যাপারে, যাদের কাছে এই বইটা আছে, তারা কিন্তু প্রত্যেকেই আমাকে এই ফিডব্যাকটাই দিয়েছে যে স্যার, যে যে কি বলবো কনসেপ্টগুলো আছে, সেই কনসেপ্টগুলোকে অনেক গুরুত্ব সহকারে বোঝানো হয়েছে এবং অনেক ডিপে গিয়ে কিন্তু সেগুলোর এক্সপ্লেনেশন করা হয়েছে বা এক্সপ্লেন করা হয়েছে, কিন্তু মানে অনেক দীর্ঘ করে এক্সপ্লেনেশন করা দেওয়া হয়নি। একদম টু দি পয়েন্ট, যতটুকু আমাদের জানার প্রয়োজন ঠিক ততটুকুই আমাদের জানানো হয়েছে। তাছাড়াও যেসব তোমরা যদি বিভিন্ন মেথডস অফ ন্যাশনাল ইনকামগুলো দেখো, বা গ্রিন জিডিপি দেখো, বা
এইচডিআই দেখো বা জিভিএ দেখো, বা এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো যদি তোমাদের জানার প্রয়োজন পড়ে, বোঝার প্রয়োজন পড়ে, যেগুলো খুব সচরাচর পিএসসি এক্সামগুলোতে কিন্তু আমরা দেখতে পাই, বা তোমরা যদি 2017, 2018, 2019 মেন্সের কোশ্চেনগুলো দেখো, তাহলে কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারবে যে এই কনসেপ্টগুলোর থেকেই কিন্তু কোয়েশ্চেন্স এসছে। এবার এই কনসেপ্টগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলেই কিন্তু আমাদের মানে আর কোনো বই পড়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? আচ্ছা, আমরা আর একটা চ্যাপ্টার নিই, ধরো ইনফ্লেশন। ইনফ্লেশনের ডেফিনেশনে কি বলা আছে, একদম টু দি পয়েন্ট করে বলা আছে, ওভার আ পিরিয়ড অফ টাইম রাইজ ইন জেনারেল প্রাইস লেভেল ইন দ্য ইকোনমি। তোমরা এই যে ওভার আ পিরিয়ড অফ টাইম, এই জায়গাটা কিন্তু অনেকেই মিস করে যাও, যেটা একদম পরিষ্কার অন্য কি বলবো অন্য কালিতে কিন্তু তোমাদের ইন্ডিকেট করে দেওয়া আছে, মানে এই জায়গাটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাছাড়া যেটা আমরা পাবো সেটা হচ্ছে রিলেশন বিটুইন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইনফ্লেশন। তারপরে যদি আমরা মেথডস গুলোর ব্যাপারে আসি, মেথডস টু দ্য মেজার অফ ইনফ্লেশন, সেখানে আমরা ডব্লিউপিআই, সিপিআই, জিডিপি ডিফ্লেটার, এই ব্যাপারগুলো কিন্তু, এই কনসেপ্টগুলো কিন্তু খুব লুসিড ল্যাঙ্গুয়েজে, এবং সব থেকে বড় কথা যে প্রত্যেকটা পয়েন্টকে, যেখানে যেগুলো ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলোকে কিন্তু আলাদা কালি দিয়ে ইন্ডিকেট করা আছে, যেটা আমাদের পড়ার সময় কিন্তু এক ফোঁটাও বোর করে না। কারণ আমরা যদি, আমাদের একটা কথাই আছে যে রঙের ব্যবহার আমাদের জীবনে কিন্তু খুব প্রয়োজন। আমরা যদি রঙের ব্যবহারটাকে খুব ভালো মতো করতে পারি, তাহলে আমরা ব্যাপারগুলোকে মেমোরাইজ করে রাখতে পারবো, ভিজুয়ালাইজ করতে পারবো। এই ভিজুয়ালাইজ যদি করতে হয়, তাহলে আমাদের বিভিন্ন রকম রং ইউজ করে পড়া, বা একটা কালির থেকে আর একটা কালিতে যদি আমরা জিনিসগুলোকে দাগিয়ে রাখি, এর জন্যই জানো তো আমরা হাইলাইটার ইউজ করি, বা লাল কালি বা অন্য রকম কালি দিয়ে আন্ডারলাইন করি। মানেটা কি, ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমাদের ভিজুয়ালাইজ যাতে করতে পারি আমরা হলে বসে, সেটা, এবং সেই কনসেপ্টটাই কিন্তু নিতিন সিংহানিয়া স্যার ধরেছেন, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি ইনফ্লেশনের মধ্যে বিশেষ করে সিপিআই, ঠিক আছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা খুব ভালো করে বোঝানো আছে। আমার মনে হয় না এটা পড়ার পরে আর কোনো জায়গায় ঘোরার প্রয়োজন আছে, বা বোঝার জন্য অন্য কোনো টিচার, কোচিং সেন্টার বা কিছুর প্রয়োজন আছে। যেমন এটা রিলিজ হয়, সিপিআই রিলিজ হয় এভরি মান্থের 12th ডেতে, ঠিক আছে? আচ্ছা, টেবিল ফর্ম অফ ভেরিয়াস টাইপস অফ সিপিআইস, এবার সেইগুলোকে কম্পাইল বাই কোনোটা লেবার ব্যুরো, কোনোটা সিএসও বা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এইখানকে তোমাদের বলে রাখি, তোমরা অন্য বইগুলোতে, ইনক্লুডিং রমেশ সিং স্যারের বইতে খুব সুন্দর করে পাবে, কিন্তু তোমাদের খুঁজে নিতে হবে যে আমাদের এই জায়গাটা কোথায় আছে, বা সিপিআই এর মধ্যে এই পোর্শনটাকে আমরা কিভাবে পাব। যেমন এই যে কোনটা লেবার ব্যুরো কম্পাইল করছে, বা কোনটা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন কম্পাইল করছে, এই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা গেছে এই নিতিন সিংহানিয়া স্যারের বইতে, ঠিক আছে? একদম ট্যাবুলার ফর্মে তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, ডব্লিউপিআই অ্যান্ড সিপিআই, এটার মধ্যে ডিফারেন্স। সব থেকে বড় কথা, এফেক্টস অফ ইনফ্লেশন, এইটা এত সুন্দর করে বোঝানো আছে এই বইটাতে, যেটা পড়ার পরে আমার মনে হয় না আর কোনো কিছু পড়ার কোনো রকম প্রয়োজন আছে, ঠিক আছে? আমি তোমাদের দেখাচ্ছি।
আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে এফেক্টস অর ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন, আমার মনে হয় না যে কোনো বইতে এইরকম ট্যাবুলার ফর্মে কিন্তু দেওয়া আছে। এবং এটাতে তোমাদের কি হয় জানো তো, এই এফেক্টস গুলো থেকে আমাদের কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স আসে এবং এই কোয়েশ্চেনগুলোকে আমাদের অ্যান্সার করার জন্য আগে বলা হতো কনসেপ্ট ক্লিয়ার করো, এই করো ওই করো। অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কিন্তু সবার আগে যেটা প্রয়োজন যে আমি কনসেপ্ট ক্লিয়ার করব, কিন্তু আমাকে তো বুঝতে হবে যে এই এফেক্টটা এরকম হয়, যে এটার জন্য এটা হয়, ক্রেডিটারদের জন্য ইনফ্লেশনের এফেক্ট এরকম, ডেপ্টারদের জন্য ইনফ্লেশনের এফেক্ট এরকম। এই ব্যাপারগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু পিএসসি রিপিটেডলি কোশ্চেনের মধ্যে দিয়ে যাচ্ছে। তার জন্য অবশ্যই এই বইটাকে কিন্তু আমি এই ইনফ্লেশনের এই জায়গাটার জন্য একদম 5 স্টার রেটিং দেব। আচ্ছা, এরপরে যদি আমরা আসি ফিলিপস কার্ভে, এত লুসিডলি বোঝানো আছে যে ইনভার্স রিলেশনশিপ বিটুইন রেট অফ ইনফ্লেশন অ্যান্ড রেট অফ আনএমপ্লয়মেন্ট। মানে তোমরা যদি এখান থেকে ফিলিপস কার্ভ একবার পড়ো, আমার মনে হয় না আর কোনো কিছু পড়ার প্রয়োজন আছে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে মেজার্স টু চেক ইনফ্লেশন। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে। ফিসকাল মেজার, মানিটারি মেজার, অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার, এই প্রত্যেক কটা কিন্তু একদম আলাদা আলাদা করে কিন্তু এই বইটাতে দেওয়া আছে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা আমি অন্য অনেক বইতে কম পেয়েছি বা কোনো বইতে পাইনি, সেটা হচ্ছে রিসেন্ট এফর্টস বাই দ্য গভর্নমেন্ট টু কন্ট্রোল ইনফ্লেশন। এই জিনিসটা কিন্তু আমাদের জানা খুবই খুবই প্রয়োজন। এই জিনিসটা যদি আমরা ভালো করে জানতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা এই মেজার্সগুলোর মধ্যে মানিটারি মেজারটা দেখি, তার মধ্যে তোমরা সবাই জানো যে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুটো সেক্টরই আমরা পাবো। কোয়ান্টিটেটিভের মধ্যে সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, রেপো, রিভার্স রেপো, এই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, যেটা কিন্তু রমেশ সিং ল্যাক করেছে, বা রমেশ সিংয়ে সেভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া নেই, পড়তে খুব বোরিং লাগে। এবং মানে ব্যাপারটা কি হয়, মানে আমাদের অনেক পড়তে হয়, তো এবার পড়ার ক্ষেত্রে যখন বোরিংনেসটা চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে হয় যে না, এবার অন্যটা চেঞ্জ করি। এই বোরিংনেসটা আমরা এই বইটা পড়লে পরে, আমি তোমাদের বলছি, বোর হওয়ার চান্সেস যথেষ্ট কম, ঠিক আছে। আচ্ছা, ইনফ্লেশন টার্গেটিং, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব সুন্দরভাবে সাজানো আছে। এরপরে বিভিন্ন ইনফ্লেশন রিলেটেড কনসেপ্টসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে পয়েন্ট করে করে দেওয়া আছে, যেমন ডিফ্লেশন, ডিসইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন, রিফ্লেশন, স্কিউফ্লেশন। এই ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট সুন্দরভাবে এবং যথেষ্ট লুসিড ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে বোঝানো আছে। এবং শুধু সেটা না, যে পয়েন্টগুলো আমাদের আমরা যেটা সবসময় বলে আসি যে মনে রাখার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন, সেটা হচ্ছে চার্টস, টেবিলস, কিওয়ার্ডস। এই কিওয়ার্ডের ওপর উনি কিন্তু যথেষ্ট ফোকাস দিয়েছেন এবং কিওয়ার্ডসগুলোকে কিন্তু অন্য কালিতে ইন্ডিকেশন করে তোমাদের বোঝানো আছে যে এই জায়গাটা তোমরা যদি পড়ো, তাহলে এই কনসেপ্টটাকে তোমরা ধরতে পারবে। তাহলে বুঝতেই পারছো, আমি দুটো চ্যাপ্টার নিয়ে এখনো পর্যন্ত ডিসকাস করলাম, একটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, একটা হচ্ছে ইনফ্লেশন। এইবার আমরা যে চ্যাপ্টারটাকে নিয়ে ডিসকাস করব,
সেটা হচ্ছে এখানকার চ্যাপ্টার 4 মানি অ্যান্ড ব্যাংকিং। তোমাদের বলে রাখি আমি কেন মানি অ্যান্ড ব্যাংকিং নিয়ে ডিসকাশনটা করছি। কারণ হচ্ছে 2018 সালে WBCS মেন্সে মানি অ্যান্ড ব্যাংকিং থেকে কিন্তু 40টা কোশ্চেন এসেছিল এবং 2019 সালে মানি অ্যান্ড ব্যাংকিং থেকে 41টা কোশ্চেন এসেছিল। তার মানে বুঝতেই পারছো এটা মানে ইকোনমিতে খুব ভালো মার্কস স্কোর করার জন্য মানি অ্যান্ড ব্যাংকিং কিন্তু একটা রাস্তা এবং খুব ভালো রাস্তা। ঠিক আছে, তার জন্য যে কোনো ইকোনমির বইকে তোমরা যদি এভালুয়েট করতে চাও তাহলে সবার প্রথমে যে চ্যাপ্টারতে দেখা প্রয়োজন সেটা হচ্ছে মানি অ্যান্ড ব্যাংকিং। আমরা যদি প্রথমেই টুলস টু মেজার মানি সাপ্লাই এই পয়েন্টটাকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে M0 যেটাকে আমরা রিজার্ভ মানি বলে থাকি, M1 যেটাকে আমরা ন্যারো মানি বলে থাকি, M2, M3 যেটাকে আমরা ব্রড মানি বলে থাকি এবং M4। প্রায় প্রতিটি বইটাতেই কিন্তু এই ব্যাপারগুলো যথেষ্ট লুসিড ল্যাঙ্গুয়েজে বোঝানো আছে, কিন্তু এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো খুব প্রয়োজন এই মুহূর্তে সেগুলো কিন্তু তোমরা পাবে। যেমন M0, M1 এবং M3 মানে হচ্ছে রিজার্ভ মানি, ন্যারো মানি এবং ব্রড মানি ভারতবর্ষে কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি ব্যবহৃত হয়, বাকিগুলো কিন্তু রেয়ারলি ব্যবহৃত হয়। এটা একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব কম বইতে এটা তোমরা পাবে। তাছাড়া ডিক্রিজিং অর্ডার অফ লিকুইডিটি যদি দেখি তাহলে দেখব যে M0 গ্রেটার দেন M2, M1 গ্রেটার দেন M2 গ্রেটার দেন M3। এটা পরিষ্কারভাবে কিন্তু এই বইতে অন্য কালি দিয়ে ইন্ডিকেট করে দেখানো আছে। তাহলে আমাদের খুব বেশি খোঁজাখুঁজি করতে হয় না, যেটা আমরা সব থেকে বেশি ল্যাক করেছি রমেশ সিং। যে আমরা যদি আমাদের যদি মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারে যাই তাহলে একেবারে শেষের দিকে আমরা এই মানির এই ব্যাপারগুলো কিন্তু পাবো, M0, M1, M2, M3, M4 এই ব্যাপারগুলো কিন্তু আমরা পাবো। কিন্তু সেখানেও এত বোরিং ওয়েতে এত ভাস্ট লেখা আছে যেটা হয়তো ইউপিএসসির জন্য ঠিক আছে, কিন্তু আমাদের WBCS এর জন্য কিন্তু যেখানে অনেক কিছু ফ্যাক্ট বেসড ব্যাপার বা ডেটা ওরিয়েন্টেড ব্যাপার আমাদের করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট বেগ দেবে, যেটা এই বইটা কিন্তু একটা সলিউশন আমাদের কিন্তু দেখিয়েছে। আচ্ছা, তাছাড়া NM1, NM2, NM3 এই তিনটা মনিটারি এগ্রিগেটস এবং L1, L2, L3 এই তিনটা লিকুইডিটি এগ্রিগেটসকে অত্যধিক ভনিতা না করে, আমি আবার বলছি অত্যধিক ভনিতা না করে কিন্তু এখানে বলা আছে এবং খুব লুসিড ল্যাঙ্গুয়েজে পরিষ্কারভাবে কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, এছাড়া মানি মাল্টিপ্লায়ার, ক্রিপ্টোকারেন্সি এই কনসেপ্টগুলো খুব ভালোভাবে এবং রিসেন্ট ডেটা দিয়ে বোঝানো আছে। এবং তোমাদের বলে রাখি 2020 সালের মার্চ মাসে মানে গত মার্চ মাসে সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে যে ক্রিপ্টোকারেন্সির ওপর সমস্ত ব্যান তুলে নেওয়া হলো। এই ইনফরমেশনটা কিন্তু যথেষ্ট ভাইটাল ইনফরমেশন এবং এই বইটায় কিন্তু তোমরা সেই ইনফরমেশনটা পাবে। আচ্ছা, এবার আসি আমরা ব্যাংকিং এ। প্রথমেই আসি হিস্ট্রি অফ ব্যাংকিং নিয়ে। ঠিক আছে, খুব মানে কি বলবো, মানে একদম টু দি পয়েন্ট যেটাকে আমরা বলি, আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই হিস্ট্রি অফ ব্যাংকিং কিন্তু একটা পাতার মধ্যে পুরোটা বলা আছে। এবং আমি তোমাদের বলে রাখি যতটুকু বলা আছে
ততটুকুর বাইরে আর কিছু পড়ার প্রয়োজনই পড়বে না। যদি আমরা ওইটুকু খুব ভালো মতো পড়ে রাখতে পারি তাহলে কিন্তু হিস্ট্রি অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া আমাদের আর বেগ দেবে না। আচ্ছা, তারপরেই কিন্তু আমরা ঢুকে যাই আরবিআই তে। এবং তোমাদের বলে রাখি, ডাব্লিউবিসিএস প্রিলি অথবা মেন্সের জন্য আরবিআই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আরবিআই এর গুরুত্ব কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না বা যাবে না। এবার হিস্ট্রি অফ আরবিআই, কম্পোজিশন, এগুলো বলার পরে উনি ঢুকেছেন হচ্ছে ফাংশনস অফ আরবিআই। এই ফাংশনস অফ আরবিআই এর প্রতিটি পয়েন্টকে উনি এত সুন্দর করে, এত প্রিসাইজ ওয়েতে মানে বলেছেন বা লিখেছেন, এবং যে পয়েন্টগুলো তোমাদের প্রয়োজন, যে পয়েন্টগুলো পরীক্ষায় রিপিটেডলি আসে, সেই পয়েন্টগুলোকে কিন্তু উনি অন্য কালিতে ইন্ডিকেট করে দিয়েছেন, যেটা আমি বারবার তোমাদের বলে আসছি যে মানে তোমরা বেশ আরাম পাবে এই বইটা পড়তে, মানে চোখের আরাম যেটাকে আমরা বলি, ঠিক আছে। এবং মেমোরাইজ করতে কিন্তু তোমাদের এই জিনিসগুলোই, এটাই হচ্ছে হিউম্যান সাইকোলজি, ঠিক আছে। এই ব্যাপারগুলো কিন্তু তোমরা যথেষ্ট ভালো মতো বুঝতে পারবে এই বইটাতে। আচ্ছা, এরপরে আমি যেই জায়গাটা বলবো যে লায়াবিলিটিস অফ এ ব্যাংক, ঠিক আছে, এই ব্যাপারটাকে নিয়ে উনি আলাদা করে একটা পয়েন্ট বানিয়েছেন, মানে আনবিলিভেবল। মানে একটা নন ইকোনমি ব্যাকগ্রাউন্ডের ছেলে বা মেয়ে এই বইটা যদি পড়ে তাহলে তার বুঝতে অসুবিধা হওয়ার কথাই না, যে বা তার রিয়েলাইজেশনই হবে না যে আমি এই সাবজেক্টের ছেলে বা মেয়ে না, ঠিক আছে। লায়াবিলিটিস, ডিমান্ড লায়াবিলিটিস, টাইম লায়াবিলিটিস এবং আদার ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস নিয়ে কিন্তু এই যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলোকে যথেষ্ট ক্লিয়ার ভাবে কিন্তু উনি বুঝিয়েছেন, ঠিক আছে। এরপরে চলে আসি আরবিআই এর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে মানিটারি পলিসি। মানিটারি পলিসিতে ক্রেডিট কন্ট্রোল ইনস্ট্রুমেন্টগুলোকে যেরকম প্রত্যেকটা বইয়ে ভাগ করা আছে সেরকমই উনিও ভাগ করেছেন, যেখানে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ এই দুটো ভাগের দুটো বিষয়ের ওপর উনি জোর দিয়েছেন। এবং কোয়ান্টিটেটিভ মেজারগুলোর মধ্যে ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসএফ, সিআরআর, এসএলআর, এই ব্যাপারগুলোকে উনি বুঝিয়েছেন। এবং কোয়ালিটেটিভের মধ্যে মার্জিন রিকোয়ারমেন্টস, রেশনিং অফ ক্রেডিটস, মরাল সুয়েশন, এই ব্যাপারগুলো কিন্তু খুব লুসিডলি বোঝানো আছে। এবং তোমরা যদি কেউ এই জায়গাগুলোকে একবার দেখে নাও, বা আলাদা করে দাগানোর প্রয়োজন নেই, কারণ উনি অলরেডি ওখানে দাগিয়ে রেখে দিয়েছেন অন্য কালি দিয়ে, যে কোন জায়গাগুলো এই চ্যাপ্টারের কিওয়ার্ডস বা এই টপিকের কিওয়ার্ডস বা এই কনসেপ্টের কিওয়ার্ডস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে তোমাদের আরেকটা জায়গা বলি 4 নম্বর চ্যাপ্টারে, যে একেবারে রিসেন্ট ডেভেলপমেন্টগুলো, ঠিক আছে, একদম রিসেন্ট ডেভেলপমেন্টগুলো কিন্তু উনি খুব ভালো করে বুঝিয়েছেন। আচ্ছা, তোমাদের বলে রাখি মানি অ্যান্ড ব্যাংকিং এখানে 6 নাম্বার চ্যাপ্টারে আছে, ঠিক আছে। সেটা হচ্ছে অপারেশন টুইস্ট বাই আরবিআই, যেটা ডিসেম্বর 2019-এ কিন্তু লঞ্চ করেছিল আরবিআই ইন অর্ডার টু ইনসেন্টিভাইজ লং টার্ম ইনভেস্টমেন্ট বাই লোয়ারিং লং টার্ম ইন্টারেস্ট রেটস। এবং এটাকে যথেষ্ট সুন্দরভাবে বুঝিয়েছেন। এবং এটা যে ফার্স্ট এক্সপেরিমেন্ট করা হয়েছিল ইউএসএতে
1961-এ, সেটাও কিন্তু এই বইয়ের থেকে তোমরা পেয়ে যাবে। এই যে ডাইনামিক পোর্শনগুলো, এই ডাইনামিক পোর্শনগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই চ্যাপ্টারে বোঝানো আছে। আচ্ছা, তারপরে যদি আমরা আসি, যেটা সব থেকে আমার ভালো লেগেছে, এটা তোমরা উনার জেনারেল স্টাডিজ ম্যানুয়ালেও পাবে, যে টেবিল ফরম্যাটে দেওয়া আছে, ইন অর্ডার টু ইনক্রিজ ইকোনমিক গ্রোথ এবং ডিক্রিজ অর রিডিউস ইনফ্লেশন, কোয়ান্টিটেটিভ টুলসগুলোকে কিভাবে আমরা ইউজ করব। 6 নাম্বার চ্যাপ্টারে 14 নাম্বার পেজে দেখবে খুব সুন্দরভাবে টেবিল ফরম্যাটে কিন্তু সাজিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এই ব্যাপারগুলো যদি তোমরা আগে থেকে জেনে রাখো, তাহলে কিন্তু তোমাকে সেই সময় বা পরীক্ষার হলে বসে তোমাকে ক্যালকুলেট করতে হবে না যে এটা বাড়লে ওটা কমে, ওটা কমলে এটা বাড়ে, তাহলে কি হবে। ঠিক আছে, আচ্ছা, রিসেন্ট যে ডেভেলপমেন্টগুলো, যেটা একটা তোমাদের বললাম, এই বইটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝানো আছে এবং তোমার পড়লে মনে হবে যে আমি একদম রিসেন্ট একটা বইকে, মানে রিসেন্ট লেখা, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গেই কিন্তু এই ঘটনাগুলোকে, রিসেন্ট ঘটনাগুলোকে কিন্তু মার্জ করা হয়েছে। যেমন 6 নাম্বার চ্যাপ্টারেরই 20 নাম্বার পেজে বলা হয়েছে, এই যে 10টি পাবলিক সেক্টর ব্যাংকে অ্যামালগামেট করে 4টা পাবলিক সেক্টর ব্যাংকে পরিণত করা হয়েছে, এই খবরটা কিন্তু ওখানে একদম আলাদা করে বক্স করে ওখানে দেওয়া আছে এবং ডিটেলসে দেওয়া আছে। ঠিক আছে, বা 6 নাম্বার চ্যাপ্টারেরই 21 নাম্বার পেজে রিসেন্ট যে ইয়েস ব্যাংক ক্রাইসিস এবং আরবিআই যে ইয়েস ব্যাংকে নিয়ে নিল, ঠিক আছে, সেই ইয়েস ব্যাংক ইস্যুটাকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে বক্স করে কিন্তু কভার করা আছে। এই ব্যাপারগুলো কিন্তু এই বইটার একটা ইউএসপি। আচ্ছা, তারপরে যদি আমরা আসি মেজর ডেভেলপমেন্ট ব্যাংকসগুলোতে, সেখানে নাবার্ড, সিডবি, আইএফসিআই, এক্সিম ব্যাংক, এনএইচবি, মুদ্রা ব্যাংক, প্রতিটিকে কিন্তু যথেষ্ট ভালোভাবে কভার করা আছে। এবং আমি তোমাদের বলে রাখছি, এই বইটা যদি তোমরা পড়ো তাহলে, এবং তোমাদের কাছে যদি রমেশ সিং স্যারের ইন্ডিয়ান ইকোনমি বইটা থাকে, তাহলে তোমরা যদি এই দুটোকে কম্পেয়ার করো, তাহলে দেখবে যে দুটোতেই ভালো আছে, কিন্তু এই বইটা কিন্তু এক ধাপ, এক পা অন্তত এগিয়ে আছে সব ক্ষেত্রে। আচ্ছা, এনবিএফসি, এই যে এনবিএফসি, এটা কিন্তু এই বইটার একটা ইউএসপি। এই এনবিএফসি কে কিন্তু ট্যাবুলার ফর্মে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং আমি তোমাদের বলতে পারি যে এইভাবে এনবিএফসি এর রিপ্রেজেন্টেশন কিন্তু তোমরা কোনো বইতেই পাবে না, কোনো বইতে পাবে না। এটা আমি একেবারে তোমাদের যথেষ্ট দায়িত্ব নিয়ে বলতে পারি। তাছাড়াও স্মল ফিনান্স ব্যাংক, পেমেন্ট ব্যাংকস এই সময়ের কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা শুধুমাত্র ভালোভাবে এক্সপ্লেনই করা নেই। এই দুটোর যে ডিফারেন্স, যে স্মল পেমেন্ট ব্যাংক কি জিনিস এবং স্মল ফিনান্স ব্যাংক কি জিনিস এবং পেমেন্ট ব্যাংকসগুলো কি জিনিস, এই ডিফারেন্সটা কিন্তু এখানে করে দেওয়া আছে, যেটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে অব্যর্থ। আচ্ছা, তাছাড়াও কিছু কনসেপ্ট, যেমন ব্যাংকস বোর্ড ব্যুরো, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা এনপিসিআই, যথেষ্টই ভালোভাবে ব্যাখ্যা করা আছে। তাছাড়া যেটা ডাব্লিউবিসিএস বলো বা ইউপিএসসি বলো, সব ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট। এবং এই মুহূর্তে 2019 সালেই এখান থেকে একটা কোয়েশ্চেন্স এসেছিল, সেটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেটস বা এনপিএ। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটাকে যেভাবে সাজিয়ে গুছিয়ে এখানে দেওয়া আছে,
আমার মনে হয় না এর বাইরে তোমাদের আর কোনো বই বা আর কোনো রেফারেন্স ঘাটার প্রয়োজন আছে। তাছাড়া প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, যেটাও 2019 সালের একটা কোয়েশ্চেন, ঠিক আছে, এই টপিকটাকেও কিন্তু খুব লুসিডলি এত মানে জটিল একটা টপিককে কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। তাছাড়া ব্যাংকিং রিফর্মস রিলেটেড কমিটি, এই যে কমিটিগুলোকে এক জায়গায় কিন্তু সমস্ত কমিটিকে ট্যাবুলার ফর্মে কিন্তু দেওয়া আছে, যেটা তুমি কোনো বইতে পাবে না। তোমাদের কি করতে হয়, তোমাদের সব জিনিসগুলোকে খুঁজতে হয়। এখানে কিন্তু তোমাদের সেই খোঁজার জায়গাটাকেও রাখেনি, তোমাদের কাছে একেবারে হাতে তুলে দেওয়া হয়েছে, জাস্ট তোমাদের পড়ার অপেক্ষা। আচ্ছা, ফিনান্সিয়াল ইনক্লুশন এবং মেজর ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ ফিনান্সিয়াল ইনক্লুশন, এই টপিকটা কিন্তু এই সময়কার একটা বার্নিং টপিক। এই টপিকটাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে এই বইটার মধ্যে এক্সপ্লেন করা হয়েছে, যেটা মানে পড়তেও যথেষ্ট ভালো লাগে এবং তোমরা যারা WBCS সহ অন্যান্য পরীক্ষার জন্য যাচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সাহায্য করবে। এইবার এই যে টোটাল যে আলোচনাটা, এই আলোচনাটাকে যদি আমি সাম আপ করি তাহলে কি দাঁড়ায়, যে এই বইটা আমি কেন পড়ব, বা এই বইটা কি পারফেক্ট রিপ্লেসমেন্ট অফ রমেশ সিংস ইন্ডিয়ান ইকোনমি। দেখা যাক, ইউএসপি গুলো দেখি। আলাদা কালিতে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে কিন্তু ইন্ডিকেট করে দেওয়া আছে। এটা কিন্তু এই বইটার একটা মস্ত বড় ইউএসপি। কালারফুল হওয়ায় পড়তে যথেষ্ট ভালো লাগে, যেটা বললাম এটা একটা সাইকোলজি। আমরা যত কালার ইউজ করব তত কিন্তু আমরা মেমোরাইজ করে রাখতে পারবো। আমি সব সময় এই কালার ইউজের পক্ষপাতী, কারণ মুখস্থ জিনিসটা কিন্তু খুব অল্প সময়ের জন্য থাকে। এই মুখস্থ থেকে তোমাদের যদি বেরিয়ে আসতে হয় তাহলে কিন্তু তোমাদের সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে কালার ইউজ করা, যেটা তোমাদের মেমোরাইজ করে রাখতে সাহায্য করবে। মেমোরাইজ আর মুখস্থের মধ্যে কিন্তু বহু পার্থক্য আছে। আচ্ছা, ল্যান্ড রিফর্মস এর মতো গুরুত্বপূর্ণ টপিককে এগ্রিকালচারের মধ্যে বন্ধ না রেখে একটা আলাদা চ্যাপ্টার হিসাবে এখানে দেওয়া আছে। মানে আমি ল্যান্ডে আছি এই কারণে বলছি না, ল্যান্ড রিফর্মস কিন্তু ভারতবর্ষের একটা খুব ঐতিহাসিক জায়গা, ঠিক আছে। এই জায়গাটাকে এতদিন অন্য রাইটাররা কি করেছেন, তারা এগ্রিকালচারের সঙ্গে মার্চ করে দেওয়াতে তার গুরুত্ব কিন্তু অনেকখানি কমে গেছে, ঠিক আছে। কিন্তু নিতিন সিংহানিয়া সাহেব এই জায়গাটাকেই কিন্তু ধরেছেন, যেখানে উনি এই যে ল্যান্ড রিফর্মসের জায়গাটাকে আলাদা করে চ্যাপ্টার করে দিয়ে আমাদের কিন্তু যথেষ্ট সুবিধা করে দিয়েছেন, এবং সেখানে বিভিন্ন রকম হোল্ডিংস, সিলিংস সমস্ত কিছু কিন্তু যথেষ্ট সুন্দরভাবে দেওয়া আছে, এবং অনেক কনফিউশন কিন্তু এই জায়গা থেকে দূর হয়ে গেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং এটা কিন্তু এই টপিকটা কিন্তু বা এই চ্যাপ্টারটা কিন্তু এই বইটার একটা ইউএসপি। আচ্ছা, কোভিড-19 বা করোনা সংকটের মধ্যে কি কি ইকোনমিক মেজার্স নেওয়া হয়েছে, মানে যতদিন এই বইটা ছাপা হয়েছে তার মধ্যে কি কি মেজার্স মোটামুটি এপ্রিল পর্যন্ত এই বইটা কভার করেছে আমি যতটুকু দেখলাম। সেই ইকোনমিক মেজার্স গুলোকে কিন্তু একটা অ্যাপেন্ডিক্স করে ইনক্লুড করা হয়েছে, যেটা কিন্তু এই বইটার গুরুত্ব যথেষ্ট বাড়িয়ে রেখেছে। আচ্ছা, ইউপিএসসির প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলোকে প্রতিটি চ্যাপ্টারের শেষে দেওয়া হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তোমরা যদি রমেশ সিং স্যারের এই আর্ট অ্যান্ড কালচারের বইটা অথবা যে বই দুটো এই মুহূর্তে খুব বাজারে চলছে, পুনাম দালাল দাহিয়ার ইন্ডিয়ান মানে এনশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল হিস্ট্রি এবং বনসল ত্রিপাঠীর মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, এই বইগুলোকে যদি তোমরা দেখো
তাহলে এই বইগুলোর একটা ইউএসপি হচ্ছে এই বইগুলোর মানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কোন কোন ইয়ারে কোন কোন বছরে ইউপিএসসিতে কি কি কোয়েশ্চেন্স এসছিল সেই কোয়েশ্চেন্সগুলোকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে, যেখান থেকে কিন্তু ডাব্লিউবিপিএসসি বহু কোয়েশ্চেনকে কিন্তু নিয়েছে, ঠিক আছে, বা আমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু যথেষ্ট উপকারী। তাই এই কোয়েশ্চেনগুলো দেওয়া থাকাতে আমাদের খুঁজতে কিন্তু খুব বেশি প্রবলেম হচ্ছে না, এবং এইটা কিন্তু এই বইয়ের একটা ইউএসপি। তোমাদের যেটা আগে বললাম 2020 এপ্রিল মাস অবধি কিন্তু ডেটাগুলোকে প্রোভাইড করা হয়েছে বা প্রোভাইড করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের 90 ডে স্ট্র্যাটেজি অন ইন্ডিয়ান ইকোনমিতে বলেছিলাম যে ইকোনমিক সার্ভে একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আমরা যারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা দিতে যাই বা ডব্লিউবিসিএস মেইনস দিতে যাই, তারা কিন্তু এই জায়গাটাকে কিন্তু চূড়ান্তভাবে অবহেলা করি। কিন্তু যদি খুব রিসেন্ট পাস্টের কোয়েশ্চেনগুলো তোমরা খুলে দেখো, তাহলে দেখবে ভুরি ভুরি কোয়েশ্চেন কিন্তু এই ইকোনমিক সার্ভে থেকে দেওয়া হয়েছে। কিন্তু রমেশ সিং সাহেব এই ইকোনমিক সার্ভে 2019-2020 একটা নতুন দিগন্ত খুলে দিয়েছেন। তিনি কি করেছেন, প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে যে রেলিভেন্ট জায়গাগুলো আছে ইকোনমিক সার্ভে, মানে ধরো এগ্রিকালচারের রেলিভেন্ট জায়গা যেটা আছে ইকোনমিক সার্ভেতে, সেই জায়গা থেকে কিন্তু ডেটাগুলোকে উনি তুলে দিয়েছেন, ঠিক আছে। এইটা কিন্তু খুব 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 বড় একটা পয়েন্ট বা বড় একটা ইউএসপি তোমরা বলতে পারো। কারণ আমরা সবার শেষে ইকোনমিক সার্ভে পড়লাম, তার থেকে কিন্তু অনেক বেশি এফেক্টিভ আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়লাম এবং সেই চ্যাপ্টারের পরে ইকোনমিক সার্ভেটাকে পড়লাম। এই জায়গাটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ খুব লুসিড ল্যাঙ্গুয়েজে, খুব প্রিসাইজ ওয়েতে টু দি পয়েন্ট লেখা, এছাড়া এই বইটাকে ব্যাখ্যা করার আর কোনো জায়গা নেই। আচ্ছা, এইবার খুব স্বাভাবিক একটা কোয়েশ্চেনে আসি। তোমরা আমাকে এই কোয়েশ্চেনটা করতেই পারো, তাহলে কি স্যার এই নিতিন সিংহানিয়া সাহেবের ইন্ডিয়ান ইকোনমি যদি বইটা যদি আমরা পড়ি, তাহলে মেন্সে 100-তে 80-85 পাওয়াটা কি খুব সহজ? আমি বলবো না, না। এই বইটা তোমাদের বেস ক্লিয়ার করার জন্য যথেষ্ট উপকারী, এবং আমি এইটুকু বলেই রাখতে পারি যে এই বইটা যদি তোমাদের কাছে থাকে, তাহলে আর কোনো ইকোনমি বই পড়ার মানে ইকোনমি টেক্সট বুক পড়ার কিন্তু আর কোনো প্রয়োজন নেই। কিন্তু ইকোনমিক কোশ্চেনগুলোকে, ইন্ডিয়ান ইকোনমিক কোশ্চেনগুলোকে যদি তোমরা খুব খুঁটিয়ে দেখো, আমি 90 ডে স্ট্র্যাটেজিতেও তোমাদের বলেছি, যদি খুব খুঁটিয়ে দেখো তাহলে দেখবে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে স্ট্যাটিক পোর্শন, একটা হচ্ছে ডাইনামিক পোর্শন। স্ট্যাটিক পোর্শন কিন্তু এই জায়গা থেকে অনেকখানি কভার করে ফেলবে, আমার মনে হয় না এর বাইরে আর কোনো জায়গা আছে। কিন্তু যদি ডাইনামিক পোর্শন বলো, সেই ডাইনামিক পোর্শনটা কিন্তু এখান থেকে এপ্রিল মাস অবধি কভার করবে, বা পারহ্যাপস তুমি বলতে পারো মার্চ মাস অবধি কিন্তু কভার করবে, ঠিক আছে। তার জন্য এটাকে আরো ভালোভাবে কিভাবে আমরা ডাইনামিক পোর্শনগুলোকে দেখব, সেই জন্য কিন্তু আমার একটা ভিডিও আছে, সেটা হচ্ছে 90 ডে স্ট্র্যাটেজি অন ইন্ডিয়ান ইকোনমি। সেই ভিডিওটা দেখো। সেই ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি যে এই জায়গাগুলো থেকে কিন্তু তোমরা ডাইনামিক পোর্শনগুলোকে দেখতে পারো বা পড়তে পারো, এবং অবশ্যই সেই জায়গাগুলো থেকে তোমাদের নোটস নিয়ে রাখতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু তোমাদের ইকোনমিতে বেশ অনেকখানি নাম্বার, যে নাম্বারগুলো তোমরা পেতে তার থেকে অনেক বেশি নাম্বার তোমরা স্কোর করতে পারবে। এবং আমি একটা কথা তোমাদের বলে রাখছি, পিএসসির কাছে কিন্তু
তোমাদের আটকানোর জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে রইল এই বইটা। কারণ যেভাবে এই বইটাকে ডিজাইন করা হয়েছে বা যেভাবে এই বইটাকে লেখা হয়েছে, যে মাইন্ডসেট নিয়ে এই বইটাকে লেখা হয়েছে, সেই মাইন্ডসেট নিয়েই কিন্তু এতদিন পিএসসি কোয়েশ্চেন করেছে। তাই সেই কোয়েশ্চেনগুলোকে কিন্তু এনকাউন্টার করা এখন তোমাদের কাছে যথেষ্ট সহজ। তাই তোমাদের আটকানোর জন্য পিএসসিকে কিন্তু অন্যরকম কিছু ভাবনা চিন্তা করতেই হবে। কারণ আমাদের কাছে এমন একটা বই চলে এসছে, আমরা অনেকেই বলতাম যে আমার 90 ডেজ স্ট্র্যাটেজিতেও আমি বলেছি যে রমেশ সিং সাহেবের বই খুবই ভালো, কিন্তু এত ভাস্ট, এত অতিরিক্ত কথা লেখা আছে যেগুলো আমাদের WBCS এ প্রিলি বা মেন্স বলো, এত বেশি কথার প্রয়োজন নেই। সেই জায়গাটাকে ধরেই কিন্তু এই বইটা লেখা। এবং আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, এখন যত এক্সপার্ট আসবেন, প্রত্যেক এক্সপার্টের ইন্ডিয়ান ইকোনমি সেগমেন্টে এই বইটা কিন্তু তাদের বুক লিস্টের মধ্যে অবশ্যই থাকবে। তাই এই বইটা সঙ্গে বিভিন্ন রকম ওয়েবসাইট, সেইগুলোর সঙ্গে যদি তুমি কম্বাইন করে তোমরা পড়তে পারো, তাহলে তোমাদের কিন্তু মানে 80 অ্যাবাভ পাওয়া পিএসসিও আটকাতে পারবে না, যদি পিএসসি অন্য কিছু না ভাবে। এবং ভাবলেও এই বইটা কিন্তু সমস্ত রকম চ্যালেঞ্জেস নেওয়ার জন্য যথেষ্ট। তো আমি নিতিন সিংহানিয়া সাহেবকে একটাই কথা বলতে চাই যে আমরা যেমন ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার এই বইটা দেখেছিলাম, এটা আপনার একটা মাস্টারপিস ছিল, এটাও এই বইটাও ইন্ডিয়ান ইকোনমি বইটাও আপনার একটা মাস্টারপিস হয়ে রইল, যেটা আমাদের কিন্তু ইন্ডিয়ান ইকোনমিটাকে অনেকখানি সহজ করে তুলল। যাই হোক, আজকের ডিসকাশন আশা করি তোমাদের যথেষ্ট ভালো লেগেছে এবং তোমাদের যথেষ্ট উপকারে লাগবে। এবং আমি তোমাদের বলবো, যাদের কাছে এই বইটা নেই তারা অবশ্যই এই বইটাকে কিনে নিও। আমি আজকেই দেখছিলাম যে ফ্লিপকার্টে অলরেডি আউট অফ স্টক, অ্যামাজনে কয়েকটা বই আছে। তো যাদের কাছে এই বইটা নেই তারা অবশ্যই কিনে এই বইটাকে একবার দেখবে ইন্ডিয়ান ইকোনমির উপর যে ভীতি তোমাদের আছে, সেই ভীতিটা এই বইটা কিন্তু অনেকখানি কমাতে সাহায্য করবে। এবং আমার মনে হয় যারা নন ইকোনমি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস, তারা কিন্তু এই বইটা থেকে অনেক উপকার পাবে। আশা করি এই আজকের ডিসকাশন তোমাদের যথেষ্ট ভালো লেগেছে। আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানিও। আরেকটা কথা বলি, লাইক করো, শেয়ার করে এই বইটার সম্বন্ধে আরো মানুষকে জানার সুযোগ করে দাও। এই যত জানার সুযোগ করে দেবে তত কিন্তু লোকে পড়বে, এবং যত পড়বে তত কিন্তু ইন্ডিয়ান ইকোনমির ওপর ভীতিটা অনেকখানি কমে যাবে। তাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যেভাবে DEIS অনলি WBCS ইউটিউব চ্যানেলকে তোমরা ভালোবাসা দিচ্ছ, ঠিক সেইভাবে আমাদের চ্যানেলকে ভালোবেসে যেও। আর আমার যে ফেসবুক পেজ আছে ধর এডুকেশনাল ইনস্টিটিউশন, এবং ফেসবুক গ্রুপ আছে সেটার নামও ধর এডুকেশনাল ইনস্টিটিউশন, সেটাকে অবশ্যই খেয়াল রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থেকো, সুস্থ থেকো আর ভালোবেসে যেও।